Hello Phantoms, congratulations on completing 30,000 kilometers today. এই লাস্ট ট্যুরে গেছিলাম ঢাকার বাইরে ঈদের পরে রাজশাহীতে 4 দিনে প্রায় 1000 কিলোমিটার মতো রাইড করা হয়েছিল। তারপরে মে মাস পার হয়ে মের 20 তারিখ চলে আসছে, এখনো ঢাকার বাইরে যাওয়া হয়নি। তাই ভাবলাম ওয়াই নট একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। আর যেহেতু বাইকে 30,000 কিলোমিটার পূরণ হয়েছে, সো ঘুরতে ঘুরতেই বলা যাক 30,000 কিলোমিটারের এই ছোট্ট ইউজার এক্সপিরিয়েন্স। খুব বেশি দূর যাব না, মাওয়াতে যাব, তবে ব্রিজ পার হবো না বা সেতু উঠবো না। নদীর পাড়ে খুব সুন্দর একটা জায়গা আছে, সেখানে বসে বসে আমরা সন্ধ্যাটা উপভোগ করব। আর এই আমার ফ্যান্টমের 30,000 কিলোমিটার পার হওয়ার একটা ছোট্ট ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর আমরা এখন চলে আসছি মাওয়ার রাস্তায়। সো সুপ্রিয় সুধী, আজকের এই ট্যুর হচ্ছে শুধুমাত্র, তবে ট্যুর না, এটা একটা ছোট্ট রাইড। এই ছোট্ট রাইডটা হচ্ছে শুধুমাত্র আমি আর আমার ফ্যান্টম, আর কেউ না। বহুদিন বহুজনের সাথে বহু গ্রুপ রাইড দিছি, পিলিয়নের সাথে রাইড দিছি, অনেকদিন নিজে নিজে রাইড দেওয়া হয় না, একদম সলো, একদম একা। বহুদিন পরে, অলমোস্ট মনে হয় মাঝখানে 1 বছর কোনো সলো রাইডে বেরোয় নাই। 1 বছর পরে এই সলো রাইড একটা বেরোইছি আজকে। অ্যান্ড এই সলো রাইডটা পুরোটাই ডেডিকেটেড টু মাই ফ্যান্টম, কারণ আমার ফ্যান্টমের 30,000 কিলোমিটার পূর্ণ হয়েছে। অ্যান্ড এই 30,000 কিলোমিটার সেলিব্রেশন করতেই আমরা যেতেছি পদ্মার পাড়ে। কোনো ইলিশ খাওয়াখাওয়ি নাই, কোনো পদ্মা ব্রিজে ওঠাওঠি নাই, জাস্ট একদম পদ্মার পাড়ে গ্রামে নদীর পাশে বসে এই সন্ধ্যাটা এবং এই বিকালটা উপভোগ করব, আর কিচ্ছু না। এবং একই সাথে আজকে একটা জিনিস আপনাদেরকে দেখায়, আমি হচ্ছে 100% সুটেড বুটেড, মানে আমি জ্যাকেট পরছি, যদিও জ্যাকেটের চেইন খোলা, এখনো চেইন লাগাই নাই, গরম লাগতেছে অনেক, এই জন্য চেইন লাগাইতে হবে। অ্যান্ড পায়ে অলরো নি গার্ড আছে, পায়ে বুট আছে। অ্যান্ড যে প্যান্টটা পরছি সেই প্যান্টটাও মোটামুটি আমি রাইডিং প্যান্ট হিসেবে ডেডিকেটেড করে ফেলছি। প্যান্টের ফাইবার কোয়ালিটি অনেক ভালো, থ্যাঙ্কস টু সামওয়ান স্পেশাল যে আমাকে প্যান্টটা গিফট দিছে। অ্যান্ড অবভিয়াসলি আমি আজকে যে কনফিডেন্স পাইতেছি, বিশ্বাস করেন ভাই, এইরকম কনফিডেন্স আমি আমার লাইফে কোনো দিন রাস্তায় বেরোয় পাইনি। রাজশাহী ট্যুরের সময় আমার সবই ছিল, কিন্তু পায়ের নিগাদ ছিল না, সেই জন্য আমি একটু ভয়ে ছিলাম, পড়ে গেলে আমার হাঁটু ভাঙবে, হাঁটু ছিলবে। বাট এখন আমি একবারে 100% কনফিডেন্ট। এইরকম কনফিডেন্স আমি আমার লাইফে কোনো দিন পাই নাই। আর আলহামদুলিল্লাহ আমার ফ্যান্টম তো দৌড়াইতেছেই পাগলের মতন। বাইকের বয়স এখনো 2 বছর হয় নাই, বাট 30,000 কিলোমিটার পূর্ণ করে ফেলছি। ইনশাল্লাহ ফ্যান্টমকে যদি আমি আমার সাথে রাখতে পারি, তাইলে অবশ্যই যতদিন যায় ও আজীবন বেঁচে থাকবে ইনশাল্লাহ আমার কাছে। মামা, নদীর পাড়ে কোন দিক দিয়ে যায়? এদিকে? না না না, ইলিশ খাইতে না, একদম নদীর পাড়ে গ্রামে। আচ্ছা, আমি ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর। উপরে হচ্ছে এই যে পদ্মা ব্রিজ, আমি পদ্মা ব্রিজের ঠিক নিচে। আমি আসার টাইমে বাইকে ফুয়েলও নিয়ে আসি নাই। ফুয়েল নিবো কি, পকেটে টাকা নাই। যতটুকু ফুয়েল ছিল এতটুকুতেই চলে আসছে। আশা করি এতটুকুতে বাসায় চলে যেতে পারবো। বাট আমাদের তো নদীর পাড়ে যাইতে হবে। আল্লাহ, এইটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে ঢোকার রাস্তা। ও মাই গড, ও সেই 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 আমরা চলে আসছি। সেই সুন্দর জায়গা। ওরে বাবা, এখানে তো আবার কাদা, মানে যেখানেই যাই খালি কাদা আর কাদা। ওরে বাবা, আরেকটু হলে পিছলাই পড়তাম। ওয়াও, আমরা এখন একদম নদীর পাড়ে চলে যাব।
ওরে সেই 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 ওফ অস্থির অস্থির জায়গা। At last we have arrived. এই হচ্ছে পদ্মা সেতু আর এইটা হচ্ছে নদী, এই যে মাইটি পদ্মা। আমরা পদ্মা পাড়ে একদম, বাট এখানে বেশিক্ষণ থাকা যাবে না, জায়গাটা একটু রিস্কি মনে হচ্ছে। ছবি টুপি তুলে ভিডিও করে চলে যাব, সামনে সামনে গিয়ে দাঁড়াবো। আপনাদেরকে লোকেশনটা একটু প্রিসাইজলি বলি, কারণ এখানে যাওয়া একটু প্যারা আছে, রাস্তা ভুল করতে পারে। প্রথমত আপনাকে পদ্মা সেতু টোল প্লাজায় যাইতে হবে। পদ্মা সেতু টোল প্লাজায় যাওয়ার আগে বাইক টোল দেওয়ার জন্য যে মোড়টাতে ঘুরে সেই মোড় দিয়ে চলে যাবেন। এটা হচ্ছে পদ্মা সেতুর আগে যে থানা আছে সেই থানার সামনে দিয়ে। কিন্তু এখান দিয়ে এসে আবার বাইক যে টোল দেয় সেই টোল প্লাজায় আবার ঢুকবেন না, সোজা একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা বরাবর চলে যাবেন এবং এই রাস্তাটাই মোটামুটি পদ্মা সেতুর নিচ পর্যন্ত যায়। সেখান থেকে বাম দিকে গেলে আপনি আগের পদ্মার যে ফেরিঘাট সেই ফেরিঘাট পাবেন, অর্থাৎ ইলিশ খাইতে সবাই যেখানে যায় সেখানে। হাতের ডান দিকে আসলে এই নদীর পাড়ে আসা যায়। এখানে বাজার আছে, বাজারে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে মাদ্রাসার পাশের রাস্তাতে যেতে পারবেন। তবে মাদ্রাসার পাশের রাস্তায় আমিও ঢুকছিলাম। মাদ্রাসার পাশের রাস্তায় ঢুকে আমি যেই পয়েন্টে গেছি সেই পয়েন্টে গিয়ে দেখছি এখান দিয়ে ঢোকা যায় না। এখানে কি টিকিট কাটা লাগে এরকম কিছু? কারণ ওই জায়গায় গেটটা লাগানো, ওখানে আপনি হেঁটে ঢুকতে পারবেন বাট বাইক নিয়ে ঢুকতে পারবেন না। তবে ওই দিক দিয়ে ঢুকলে আপনি বেড়িবাঁধের উপর উঠতে পারবেন, পদ্মা সেতুর নিচে নদীর পাশে যে বেড়িবাঁধ আছে সেইখানে। অথবা এই বেড়িবাঁধে সম্ভবত ওই ইলিশ খাওয়ার যে রেস্টুরেন্ট গুলা হোটেল গুলো আছে সেই হোটেলের ওই দিক থেকেও সম্ভবত আসা যায়, আমি ঠিক বলতে পারি না, আমি ওইদিকে যাইনি। তবে এই দিকে আসার জন্য আপনাকে কি করতে হবে, বাজার থেকে আরো সামনে আগায় আসতে হবে। বাজার থেকে আরো সামনে আগায় এসে এক জায়গায় আপনি পাবেন যে বাজার শেষ, ওইখানে কাঁটাতারের বেড়া শুরু। এই কাঁটাতারের বেড়ার এক জায়গায় একটা ছোট্ট কাঁটা আছে, যেখানে আমি ওই যে মাথা নিচু করে আমার বাইক সহ ঢুকছি, ওই দিক দিয়ে আপনি ঢুকতে পারবেন এবং ঢুকে আপনি এই জায়গায় যেতে পারবেন। আসেন আমরা আমাদের জিক্সার এফআই এবিএস এর একটা ছোট্ট আলোচনায় আসি। এই বাইকটা আমি চালাইছি 30,000 কিলোমিটার, অর্থাৎ এই 30,000 কিলোমিটার আমি পার করছি মাত্র 21 মাসে। তার মানে প্রত্যেক মাসে অন অ্যান অ্যাভারেজ 1500 কিলোমিটারের বেশি প্রায় বাইকটা রাইড করা হয়েছে। বাইকটা নিয়ে আমি শুধুমাত্র বোধহয় পাহাড়ে যাই নাই, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন টাইপের কোনো রাস্তা নাই যেসব জায়গায় আমি বাইকটা নিয়ে যাই নাই। এন্ড ওভারঅল সবকিছু মিলে এই বাইকটার কেমন পারফরমেন্স করছে এই 30,000 কিলোমিটারে এবং কি কি মেজর পার্টস আমার চেঞ্জ করতে হয়েছে বা আমার রাইডিং ফিলটা কেমন ছিল সেটা নিয়ে আমার আজকের আলোচনা। তবে এই ভিডিওটা কিন্তু কোনো রিভিউ না, কোনো কিছু না, কোনো স্পেসিফিকেশন না। আমি আগেই বলছি এটা জাস্ট আমার এই 30,000 কিলোমিটারের একটা ছোট্ট খাট্ট রাইডিং এক্সপিরিয়েন্স, এর বাইরে কিন্তু কোনো কিছুই না। এই বাইকটা 30,000 কিলোমিটার চালানোতে আমার কি কি জিনিস আমি ফেস করছি, কি কি জিনিস আমার ভালো লাগছে খারাপ লাগছে, এইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে একটা ডিটেইল আলোচনা কিন্তু আমি করছিলাম, সেটা 20,000 কিলোমিটারের পরে আমি একটা রাইডিং এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি, সেইটা আপনারা দেখে আসতে পারেন। লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিলাম। এবার আসি এই বাইকটা আমাকে কি কি বিষয়ে কি কি জায়গায় প্যারা দিছে এই 20,000 কিলোমিটারের পরে। 20,000 কিলোমিটারের আগে কি কি জায়গায় আমাকে কি কি জায়গায় প্যারা দিছে, কি কি সমস্যা হয়েছে, সেগুলো 20,000 কিলোমিটারের রিভিউতেই আমি এক্সপ্লেইন করছিলাম। বাট আজকে আরেকটু এক্সপ্লেইন করি 20,000 কিলোমিটারের পরে যে সমস্যাগুলো হয়েছে। ফার্স্ট অফ অল, আনফরচুনেটলি সিলেট যাওয়ার টাইমে আমার ব্যাটারি বসে গেছিল রাস্তায়, তো এটা নিয়ে আমি অনেক প্যারা খাইছি। তো এটা হইতেই পারে, আর বাইকের ব্যাটারিটা ভালো না, যারা এই বাইকটা ইউজ করেন তারা ব্যাটারিটা চেঞ্জ করে ফেলতে পারেন। এছাড়া যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা হচ্ছে টায়ার দুর্বল হয়ে গেছে, চেইন দুর্বল হয়ে গেছে। স্বাভাবিক 30,000 কিলোমিটার চলছে, এখনো স্টক টায়ার আছে, স্টক চেইন আছে, এগুলো চেঞ্জ করতে হবে। হালকা ইঞ্জিনে ভাইব্রেশন আসছে, পুরো মিটারটাই একবারে ব্ল্যাক হয়ে গেছিল, কোনো কিছুই দেখা যেত না।
তো এইটা চেঞ্জ করছি। ছাড়া তেমন কোনো ইস্যু এখন পর্যন্ত আমার বাইকে মেজর কোনো কিছু দেখা যায় নাই। ক্লাচ প্লেট একদম 100% ওকে আছে আলহামদুলিল্লাহ। ইঞ্জিনের কোনো ইস্যু এখন পর্যন্ত হয় নাই। আমি অনেক সোবার রাইড করি, অনেক জেন্টেল রাইড করি এবং মোটামুটি এইটা এখন পর্যন্ত তেমন কোনো প্রবলেম দেখা দেয় নাই। আশা করি দেখা দিবে না। দেখা যাক কতদিন পর্যন্ত ইঞ্জিনের প্রবলেম ছাড়া আমি বাইকটা চালাইতে পারি। যদি না সেল করি তাহলে অবশ্যই দেখতে পারবেন যে বাইকের ইঞ্জিনের প্রবলেম কবে হইতেছে। 30,000 কিলোমিটার পরে আমি বাইকের কি কি জিনিস চেঞ্জ করছি এই 20 থেকে 30,000 কিলোমিটারের ভিতরে সার্ভিসিং এ। এর মাঝখানে একটা সার্ভিসিং করা হয়েছে এবং এই সার্ভিসিং এ মেইনলি বল রেসার, ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, তারপরে এয়ার ফিল্টার, ব্যাক চেসিস, বুশ যেটাকে বলি আমরা সেইটা, এগুলাই মোটামুটি চেঞ্জ করা হয়েছে। মেজর কোনো পার্টস এখন পর্যন্ত হাত দিতে হয় না আলহামদুলিল্লাহ। সামনের ব্রেক প্যাড, পেছনের ব্রেক প্যাড চেঞ্জ করা হয়েছে। তবে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমি যেহেতু এই বাইকটা দিয়ে চালানো শিখছি, তো প্রথমে শুধু সামনের ব্রেক ধরতাম, পিছনের ব্রেক ধরতাম না। তো এটার কারণে আমার পিছনের ব্রেক প্যাড কিন্তু অনেক দিন গেছে। পিছনের ব্রেক প্যাড আমার চেঞ্জ করতে হয়েছে এই 28,000 কিলোমিটারে, যখন আমি সার্ভিসটা করছি সেই সময়ে এসে। তো একটা স্টক ব্রেক প্যাড পেছনেরটা 28,000 কিলোমিটার গেছে। ও আরেকটা পার্টস যেটা খুবই এসেনশিয়াল চেঞ্জ করা, যেটা চেঞ্জ করার কথা আমি বারবার বলতে ভুলে যাই, তো সেটা আমি নিজে চেঞ্জ করি, সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। এই স্পার্ক প্লাগ এর কন্ডিশন দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের ফুয়েল এন্ড এয়ার এর মিক্সচারটা কেমন হচ্ছে এবং বাইকের অপটিমাম পারফরম্যান্স কেমন। আমার বাইকের 3টা স্পার্ক প্লাগ এখন পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। এই যে এই দুইটা একটা, এটা একটা, এই 3টা স্পার্ক প্লাগে আমি নিয়ে আসছি। আমি স্পার্ক প্লাগ গুলো কালেক্ট করতে পছন্দ করি, আর স্পার্ক প্লাগ এর কন্ডিশন দেখে আমি বুঝতে পারি যে আমার বাইকের অপটিমাম পারফরম্যান্স কেমন হচ্ছে, মাইলেজ কেমন পাচ্ছি, প্লাস সবগুলা ওভারঅল পারফরম্যান্স কেমন আছে, এয়ার ফুয়েলের মিক্সচার কেমন হচ্ছে। এটা নিয়ে আসলে ডিটেইলস আলোচনা করা যায় যে স্পার্ক প্লাগের কন্ডিশন দেখে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইকের এয়ার আর ফুয়েলের মিক্সচার ঠিক আছে নাকি। এটা নিয়ে একটা ডিটেইল আলোচনা এবং একটা ভিডিও ইনশাআল্লাহ করব। তবে একটা জিনিস আমি বলতেই চাই, জিক্সারের পার্টস এর দাম যথেষ্ট বেশি। এই বাইকটা মেনটেন করতে আপনার অনেক বেশ খরচ হবে যখন বাইকটা 20, 25, 30,000 কিলোমিটারের দিকে চলে যাবে। ইঞ্জিনের কাজ না থাকলে মোটামুটি প্রত্যেকটা সার্ভিসে 7 থেকে 8,000 টাকার মতো সার্ভিস চার্জ সহ সবকিছুতে খরচ হতে পারে। তবে বাইকটা যদি আপনি মেনটেন করতে পারেন এবং ভালোভাবে চালাইতে পারেন, দেন এটাকে আমি বলবো একের ক। কিছু কমন কোশ্চেন, প্রথমত ইঞ্জিন অয়েল কোনটা ইউজ করি, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল আপাতত ইউজ করি লিকুইমোলি স্ট্রিট রেস, এটাই ফার্স্ট টাইম দিচ্ছি। এর আগে ইউজ করতাম মতুল 10W40 এন্ড 20W50 এর 500 ml 500 ml এর মিক্স। এটা কেন মিক্স করে ইউজ করতাম এটা নিয়ে ভাই অনেক ডিটেইল আলোচনা আছে, এগুলো একদিন আরেকদিন হবে, বাট এটা অবশ্যই সায়েন্টিফিক্যালি প্রুভেন। আমি গবেষণা করি নাই, ফ্রি হুইলার্স ক্লাব বিডির শাহেদ হাসান আবির ভাইয়ের গবেষণালব্ধ ফলাফল হচ্ছে এটা। এন্ড এটা আসলে মিক্স করে ইউজ করা যায় সেম ব্র্যান্ডের, যদি সেটা লোয়ার ভিসকোসিটি অয়েল হয়। এটা নিয়ে একটা ডিটেইল আলোচনা হয়তো পরে হবে, বাট নট টুডে। তো আপাতত লিকুইমোলি স্ট্রিট রেস ইউজ করতেছি, জিক্সারের জন্য এই অয়েলটা বেটার আমার কাছে মনে হয়েছে মতুল থেকে। এন্ড পারফরমেন্স ভালো, বেশ স্মুথ এবং রেডি পিকআপ অনেক ভালো দেয়। তো এটা একটু পাতলা গ্রেডের অয়েল, এই জন্য এটা খুব বেশি ইউজ করা যায় না। 3,000-3,500 কিলোমিটারের মধ্যে ড্রেন দিয়ে ফেলা ভালো। আমি দেখতেছি আমার বাইকের ইঞ্জিন অয়েল কিছুটা কমে আসছে, এটা গরমকালে কমে আসে, এটা খুবই স্বাভাবিক। কালকে টপ আপ করবো। আরেকটা বিষয় অনেকে কোশ্চেন করেন, সেটা হচ্ছে আমি বাইকের সার্ভিস কোথায় করাই। প্রথমে বলে রাখি, আমি অফিসিয়াল সার্ভিস সেন্টারে সার্ভিস করি না। 10,000 কিলোমিটার পরে আমি অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে টাটা গুড বাই বলে দিছি, কারণ অফিসিয়াল সার্ভিস সেন্টারের সার্ভিস আমার পছন্দ হয় নাই। সার্ভিসের নামে ওরা যে কি করে সেটা আমি বুঝি না। ওইখানে গেলেই আমার এটা চেঞ্জ করতে হবে, ওইটা চেঞ্জ করতে হবে, এটা সমস্যা হওয়ার আগেই ওইটা চেঞ্জ, এটা প্রবলেম, ওইটা প্রবলেম। এত তো প্রবলেম বাইকের হওয়ার কথা না, বাট এগুলো চেঞ্জ করতে হয়। প্লাস পার্টস এর দাম দেখা যায় 2 গুণ 3 গুণের বেশি, যে পার্টস ওরা মিরপুর 10 থেকে কিনে নিয়ে যেতেছে, আমার চোখের সামনে কিনে নিয়ে গেছে, যেখানে মিরপুর 10 থেকে 100 টাকা কিনে নিয়ে গিয়ে সেটা ওখানে 200, 300, 400 টাকায় বিক্রি করতেছে। দিস ইজ ইনসেন। যাই হোক, সেগুলো নিয়ে আলাপ আলোচনা এখন না করি। আমি সার্ভিস করাই মোটরডগ থেকে অ্যান্ড মাঝে মধ্যে রাইডার্স চয়েস থেকে, এই দুইটা জায়গা থেকে আমি সার্ভিস করাই বাইকে সাধারণত। রাইডার্স চয়েসে আগে করাইছি, এখন রিসেন্টলি মোটরডগে করা হচ্ছে। রাইডার্স চয়েসে যাই না, কারণ 60 ফিটের রাস্তার অবস্থা আগে খারাপ ছিল, আর আমার বাসা থেকে উল্টা দিকে হয়, ইউনিভার্সিটি থেকে উল্টা দিকে হয়। বাট মোটরডগ যাওয়ার পথে পড়ে প্লাস আসার পথে পড়ে, এই জন্য আমি মোটরডগেই যাচ্ছি আপাতত। রাইডার্স চয়েসেও যাওয়ার চিন্তা ভাবনা আছে সামনে। তো এই দুই জায়গা সার্ভিস আমার কাছে মনে হয়েছে অর্থি। আপনারা যদি আমার রিকমেন্ডেশন থেকে যেতে চান তবে যেতে পারেন, বাট সম্পূর্ণটাই আপনার উপর। অফিসিয়াল সার্ভিস সেন্টারের সার্ভিসে আমি স্যাটিসফাইড না, সেই জন্য আমি অফিসিয়াল সার্ভিস সেন্টারে সার্ভিস করাই না, আমি বাইরে থেকে সার্ভিস করাই। ও আরেকটা জিনিস বলি, মাইলেজ। আমি এখন মাইলেজ পাচ্ছি 40 থেকে 45 এর ভেতরে, সিটির ভেতরে। এন্ড হাইওয়েতে গেলে আমি রাজশাহীতে পিলিয়ন শো আপনারা দেখছেন আগের ভিডিওতে, আমজাদ আমার ফ্রেন্ড, ওকে সহ গেছিলাম। ওই টাইমে আমি 46 to 47 মতো মাইলেজ পাইছি হাইওয়েতে। সো বাইকটা ঠিকঠাক মতন মেনটেন করলে আশা করি ভালো মাইলেজ আপনি অনেক লং টাইম পাবেন এবং অনেক ভালো পারফরমেন্সও পাবেন। এটার ব্রেকিং, মাইলেজ, কন্ট্রোলিং, স্পিড, পাওয়ার সবকিছুই ভালো। বাট যে জিনিসটা সবচেয়ে খারাপ সেটা হচ্ছে এটার দাম।
হাওকামা বাইক যেটার তেমন কোনো আপডেটেড ফিচার নাই, নাই স্লিপার ক্লাচ, নাই হচ্ছে গিয়ে ডুয়াল চ্যানেল এবিএস। 250টায় আছে, 250 হিসাব আলাদা, এটা তো 155 বা 150 সিসি, তাই না? আরো অন্যান্য যত ধরনের আপডেটেড ফিচার এখন নর্মাল বাইক গুলাতে আছে, যেগুলো নর্মালি 125 সিসি বাইকেও এখন পাওয়া যায়, সেগুলোও এখানে নাই। তো কিভাবে একটা বাইকের দাম, এটা নেকেড এফআই এবিএস এর দাম 2,80,000, আর এটা কিটওয়ালা এসএফ, যেটা এসএফ এর দাম 3,60,000 টাকা হয়। তো দামের হিসাব যদি আমি বাইরে রাখি, দামের হিসাব বাইরে রাখলে ওভারঅল এই বাইকটা আমার কাছে পারফরমেন্সের বিচারে, অন্যান্য সবকিছু লুকস থেকে শুরু করে মাইলেজ সবকিছুর বিচারে 10-এ 8 পাওয়ার মতো যোগ্যতা রাখে। কিন্তু দামের হিসাব করলে সেটা অবশ্য কমে, সো দামের হিসাবে আমি আর যাচ্ছি না, কারণ যেহেতু আমি বাইকটা কিনেই ফেলছি, ইউজই করতেছি, 30,000 কিলোমিটার ইউজ করে ফেলছি, এখন তো আসলে দামের চিন্তা করে লাভ নেই। আমি এটা 2,69,000 টাকা দিয়ে কিনছিলাম সেই সময়, বাট তার কিছুদিন পরে এটা 2,79,950 টাকা হয়। বাইকটা নিয়ে আমি টোটাল 30,000 কিলোমিটার রাইড করছি, বিভিন্ন জায়গায় গেছি, বাংলাদেশে প্রায় 25-26টা জেলা ঘোরা হয়েছে। পাহাড়ি রাস্তায় এখন পর্যন্ত যাইনি। আমি এখন পর্যন্ত যেমন মেজর কোনো অ্যাক্সিডেন্ট করি নাই আলহামদুলিল্লাহ, তেমন বড় কোনো ইনজুরি আমার এখন পর্যন্ত হয়নি। বাইকের ব্রেকিং, মাইলেজ, অপটিমাম পারফরমেন্স সবকিছুতে আমি 100% স্যাটিসফাইড না হলে আমি বাইকটা ইউজ করতাম না। যখন আমি বাইকের উপরে বসে থাকি তখন আমার কাছে খুব ভালো মনে হয়। একটা বাইক একটা মানুষের ইমোশনের মতো কাজ করে। আমি বাইকটা কেনার আগে কিন্তু আমার বাইক সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। আমি কিনছি, আমার প্ল্যান ছিল অন্য বাইক কেনা দো, বাট তারপরে ভাগ্যের জোরে ফিরে এটা আসলে কেনা হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে দিস বাইক ক্যান প্রোভাইড মি মাচ মোর। বাইকটার পারফরমেন্স আসলেই খুবই ভালো। বাইকটা নেকেড কমিউটার হলেও স্পোর্টস বাইকের মতোই বেশ ভালো পারফর্ম করে। আমি জানি স্পোর্টস বাইকের অপটিমাম পারফরমেন্স, হাই এন্ডের পারফরমেন্স এটা থেকে আমি পাবো না, বাট তারপরেও জিক্সার লো গিয়ার, লো এন্ডে বা মিড এন্ডে বা যে কোনো জায়গাতে যতটুকু ডেলিভারি করে ইট ইজ এনাফ। কোনো জায়গায় কোনো দিন কোনো রাইডে, ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক, কোথাও আমি কখনো এটাকে নিয়ে ডাউন ফিল করিনি। হ্যাঁ, ডাউন ফিল করছিলাম একবার, পাড়ি দিয়ে সিএফ মোটো এসআর 300 একটা বের হয়ে গেছে, পাড়ি দিয়ে M250 বের হয়ে গেছে, একটু করে দেখি জিক্সার SF250, তারপরে R15 MT গুলো বের হয়ে যেতেছে। তো সেই সময় ডাউন ফিল করাটা খুবই নর্মাল। বাট এছাড়াও আমি যখন নিজে রাইড করছি তখন কখনোই আমার রাইডিং এ ক্লান্তি আসে নাই। আমি এগুলো নিয়ে আলোচনা করছি 20,000 কিলোমিটারের রিভিউতে, যে পিলিয়ন সিটটা খারাপ, তবে এটা সামনের ফ্রন্ট সিটটা ভালো। অ্যান্ড সাসপেনশন এখন মোটামুটি আমার একটু হাতে আসছে, কারণ সাসপেনশন যেহেতু 30,000 কিলোমিটার চলছে একটু সফট হবে। ক্লাচটা এটার বরাবরই হার্ড। সবকিছু মিলে ওভারঅল বাইকটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে, অনেকে অনেক রিভিউ করছে, আমি সেদিকে যাব না এবং আমি টেকনিক্যাল আলাপ আলোচনাতেও যাব না, কারণ আমি টেকনিক্যাল মানুষ না। আমি আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না, আমি কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্টে করি। আমি চেষ্টা করি আমার রিভিউটা হবে হচ্ছে মানুষের, গণমানুষের লেভেলে, ম্যাঙ্গো পিপলের রিভিউ। দ্যাট মিনস আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন চালায়, আমার কেমন লাগছে, আমি অনেস্ট অপিনিয়নটা শেয়ার করবো। এটা থেকে যদি কেউ উপকৃত হয় তাহলে ভালো, তা না হলে কোনো প্রবলেম নেই। ওই ছিল আমার ফ্যান্টম, আমার বিস্টের 30,000 কিলোমিটার পার হওয়ার একটা এক্সপিরিয়েন্স। আমি চেষ্টা করেছি আমি যেভাবে ফিল করছি সেটা এক্সপ্লেন করার, যেই প্রবলেমগুলো আমি ফেস করছি, যেই বেনিফিটগুলো আমি পাইছি। বেনিফিটের ভিতরে আমি অলরেডি বলছি, আমার পারফরমেন্স আমার খুবই ভালো লাগছে। প্রবলেমসের ভিতরে পাইছি পার্টসের দামগুলো বেশি, কিছু কিছু জিনিস আছে খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যেমন বিল্ড কোয়ালিটিটা অবশ্যই খারাপ, কালার টালার এগুলো সব উঠে যাচ্ছে। তারপরেও বাইকের কিছু কিছু জিনিস আরো আপডেট করতে পারতো, সেই আপডেটগুলো করে নেই, দামটা জাস্টিফাইড না। বাট ওভারঅল যদি হিসাব করা হয় সেক্ষেত্রে বাইকটা আমাকে খুব ভালো পারফর্ম করছে। আমি কোনোদিন কোনোভাবে এক্সপেক্ট করি নাই যে এই বাইকটা থেকে আমি এরকম পারফর্ম করবো। আমার বিয়ন্ড এক্সপেকটেশন অনেক ভালো সে পারফর্ম করছে এবং এখনো করতেছে, ইনশাল্লাহ সামনেও করবে, জানি না। তবে সামনে সে আমাকে ভোগাবে আমার মনে হচ্ছে, কারণ আমার টায়ার চেঞ্জ করার সময় হয়ে গেছে, অনেক আগেই টায়ার আমার চেঞ্জ করতে হবে, চেইন সেট চেঞ্জ করতে হবে। আর জানি না কবে হুট করে ইঞ্জিনের প্রবলেম সৃষ্টি করে, আর ইঞ্জিনের প্রবলেম সৃষ্টি করলে তো গেছে, আমার পকেটে টাকা পয়সা তো যাবে, কি হবে আমি জানি না। বাট ফ্যান্টম বাবাজি, তুমি আমাকে এমনি করে প্যারা দিও না, আস্তে ধীরে প্যারা দাও, দিলে 6 মাস পর পর একটা প্যারা দাও, যাতে আমি এটা মিটিগেট করতে পারি। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. এটাই ছিল আমার ফ্যান্টমের সাথে আমার 30,000 কিলোমিটার, 21 মাসে 30,000 কিলোমিটার পূর্ণ হওয়ার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স। Simon, I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky.
অ্যান্ড অ্যাট লাস্ট এই ঢাকা থেকে খুব অদূরে এরকম পদ্মার পাড়ে খুব সুন্দর একটা বিকাল কাটায় আমি আর ফ্যান্টম আবার ব্যাক করতেছি ঢাকার দিকে। কাল থেকে আবার সেই গুড ওল্ড বোরিং লাইফ। এই লাইফটা ব্যাডও না গুডও না, ব্যস্ত থাকতে ভালো লাগে কিন্তু তারপর আবার এই লাইফে একঘেয়েমি আছে, খালি ঘুরে বেড়াইতে মন চায়। এই একাডেমিক লাইফ, পড়াশোনা করো, পরীক্ষা দাও, টিউশন করো, এই করো সেই করো, এগুলোতে আমার ভালো লাগে না। সামনে যখন আমি জবে ঢুকবো তখন আমার কি হবে আমি জানি না। বাট দ্য থিং ইজ, থ্যাংক ইউ ফ্যান্টম ফর গিভিং মি সাচ সার্ভিস। তুমি এখনো বাঘের মতন দৌড়াচ্ছ, তুমি সারা জীবন বাঘের মতন দৌড়াবা ইনশাল্লাহ, বিলাই হয়ে যাও না কখনো। আমি বাঘ, আমার মতন বাঘ থেকেও। অ্যান্ড আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে বাংলাদেশের আশপাশে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, যে জায়গাগুলোতে আপনারা চাইলে বিকাল টাইমটা কাটাইতে পারেন। ঢাকার আশপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে যেখানে আমি আসলাম পদ্মার পাড়ে, জায়গাটা এত সুন্দর, জাস্ট মেসমারাইজিং, মন জুড়ায় যাবে একবারে। কিন্তু আপনারা তা না করে কি করেন, রেস্টুরেন্টে বসে বসে আড্ডা দেন, ফোনে গেম খেলেন, ঘুমায় কাটান। ব্রাদার, ডু সামথিং প্রোডাক্টিভ, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। ইফ ইউ ক্যান নট এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, দেন এক্সপ্লোর ইউর কান্ট্রি ফার্স্ট, এক্সপ্লোর ইউর সারাউন্ডিংস, লাইফ উইল বি বিউটিফুল। সো আজকের জন্য এখানে বিদায়। এই সন্ধ্যায়, গরমের সন্ধ্যায়, যদিও রাইড করতে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর বাতাস, একবার একটা স্ট্রং ব্রিজ, বৃষ্টি হইতে পারে আমি জানি না, আবার এখন তো খালি বৃষ্টিই হচ্ছে। ও আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে ভিডিও বানাইতে একদিন আসি নাই, 2 দিন আসছি। কিছু ভিডিও একদিন শ্যুট করা, কিছু ভিডিও আরেকদিন শ্যুট করা। একদিন শ্যুট করছি যেদিন প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি এখানে আসছি, সেদিন আমার কাছে গোপ্রো ছিল না। অ্যান্ড আজকে আবার আসছি, এটা আজকে প্রচণ্ড রোদ, একবারে মানে খা খা করতেছে, মরুভূমির মতন, একদম আকাশ শরতের মতন পরিষ্কার নীল। আজকের দিনে আসছি যে রোদের ভিতরে একটা সুন্দর ভাইব পাওয়া যাবে, ভালো লাইট ইন্টেন্সিটি পাওয়া যাবে, ফুটেজ ভালো আসবে। সো দ্যাটস অল। 2 দিন আসছি, 2 দিনের কষ্টর ফল হচ্ছে এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, হোয়াট এভার ইউ ক্যান ডু ইউ ক্যান। আজকের জন্য এখানে বিদায়, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। Feel like a dynamite, ready to explode right up in the sky. আমি একটাই কথা ভিডিওর শেষে বলতে চাই, সেটা হচ্ছে বাইক, আপনার কোন বাইকটা কিনবেন সেটাও আপনি ডিসাইড করবেন, কারণ খাবার খাচ্ছেন আপনি, টাকাও আপনার, চালাবেনও আপনি। কেন শুধু শুধু আরেকজনের পিছনে খোঁচাখুচি করেন? সব বাইকেরই কিছু কম বেশি আছে, সব বাইকেরই কিছু বেনিফিট আছে, কিছু ডিসবেনিফিট আছে। তবে একটা জিনিস আমি শুধু সবসময় বলি, সেটা হচ্ছে উই মাস্ট লার্ন টু ভ্যালু আওয়ার মানি। কারণ টাকাটা আপনার, আপনি যদি ভ্যালু মেনটেন করে খরচ না করেন তাহলে সেই টাকাটা কাইন্ড অফ ওয়েস্টে যায়। একটা জিনিসের ফিচার অনেক কম কিন্তু দাম অনেক বেশি, সেটা কিনে কোনো লাভ নেই। ফিচার আছে, ফিউচারিস্টিক মডেল, আপনি বিভিন্ন ধরনের আপগ্রেডেশন পাচ্ছেন, সেটা ইউজ করাটা আমার মনে হয় বেটার। আমি কি বলতে চাচ্ছি, ইউ অল হ্যাভ আন্ডারস্টুড।